কলকাতায় ইংরেজরা এসেছিল বাণিজ্য করতে। তারা প্রায় বছর 50 এদেশে বাণিজ্যই করছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনও পুরোপুরি নিশ্চিত নয় যে তাদের বাংলা প্রশাসনিক ক্ষমতা দখল করা উচিত হবে কিনা। অথচ 1756 সালের একটি ঘটনা কোম্পানিকে এক প্রকার বাধ্য করেছিল বাংলার প্রশাসনিক ক্ষমতা দখল করতে। কি ছিল সেই ঘটনা? কমেন্টে লিখুন। আরে লিখুন লিখুন, আরে মনে যা আসছে তাই লিখুন না, আমরা কোনো মার্কস কাটছি না। কমেন্ট করে পর্বটি শুনতে শুরু করুন, দেখা যাক আমাদের সঙ্গে মেলে কিনা। আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আমরা আসি প্রত্যেক সপ্তাহে শুক্রবার। এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে সত্যি। এরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিংক থাকলো ডেসক্রিপশনে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আজই। বাংলার প্রথম ফোর্ট উইলিয়াম আজ কলকাতার নাগরিকদের দৃষ্টি এবং স্মৃতি থেকে প্রায় সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। খুব কম লোকই জানেন দুর্গটি দেখতে কেমন ছিল বা কোথায় ছিল। আরও কম মানুষ জানেন যে জিপিও চত্বরের ভেতরে এখনো এর একটি খিলানের অংশ দাঁড়িয়ে আছে। এই শহরের দ্রুত পরিবর্তন মানুষের স্মৃতিকে ঝাপসা করে দেয়, তবুও এই দুর্গকে ভুলে না যাওয়ার বিশেষ কারণ আছে। ওল্ড ফোর্ট ছিল সেই কেন্দ্র যার চারপাশে শহরটা প্রথম বেড়ে উঠেছিল। ওল্ড ফোর্ট আরও একটি কারণে স্মরণীয়, একটি দুঃখজনক ঘটনার জন্য। এই দুর্গের ভেতরেই ছিল ব্ল্যাক হোল বা অন্ধকূপ কারাগার, যেখানে 1756 সালের 20 জুন এক শ্বাসরুদ্ধকর রাতে 123 জন মানুষকে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। পরবর্তীতে ওল্ড ফোর্টের স্মৃতি রক্ষায় অনেক কাজ করা হয়েছে। কারাগারের স্থানটি পালিশ করা কালো মার্বেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং উপরে একটি ফলক লাগানো হয়েছিল। গভর্নর হলওয়েল কর্তৃক নির্মিত সেই স্মৃতিস্তম্ভের একটি সাদা মার্বেল প্রতিলিপি লর্ড কার্জন পুনর্নির্মাণ করেছেন। প্রথম ফোর্ট উইলিয়াম একদিনে তৈরি হয়নি। ইংরেজ বাণিজ্যকে নবাবের অত্যাচার থেকে রক্ষা করার জন্য হুগলি নদীর মোহনার কাছে একটি সুরক্ষিত পোস্ট তৈরির ধারণা প্রথম দিয়েছিলেন উইলিয়াম হেজেস, যার শাসনকাল 1682 থেকে 1684। তবে দুর্গের স্থান হিসেবে সুতানুটি বা কলকাতাকে বেছে নেওয়ার কৃতিত্ব জব চার্নাকের। 1690 সালের 24শে আগস্ট তিনি সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। 1696 সালে রাজা শোভা সিংহের বিদ্রোহের সময় নবাব ইংরেজদের দুর্গ নির্মাণের অনুমতি দেন। 1699 সালে এই দুর্গের নাম ইংল্যান্ডের রাজা উইলিয়ামের সম্মানে ফোর্ট উইলিয়াম করা হয়। 1716 বা 1717 সালের মধ্যে এই দুর্গের কাজ সম্পূর্ণ হয়। তবে তখন কোনো পরীক্ষা ছিল না, তাই সামরিক দিক থেকে এটি খুব একটা শক্তিশালীও ছিল না। পুরনো দুর্গটি বর্তমান জেনারেল পোস্ট অফিস বা জিপিও, কাস্টম হাউস এবং পূর্ব রেলওয়ে হাউসের জায়গায় অবস্থিত ছিল। আয়তন ছিল উত্তর দিকে 340 ফুট এবং দক্ষিণ দিকে 485 ফুট। 1756 সালে সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করার আগে পর্যন্ত দুর্গটি প্রায় অপরিবর্তিত ছিল। নবাবের দখলে থাকাকালীন ভেতরের কিছু ভবন ভেঙে ফেলে একটি মসজিদ তৈরি করা হয়েছিল। 1756 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের ঔদ্ধত্য দমন করতে কলকাতা আক্রমণ করেন। ইংরেজরা নবাবের আদেশ অমান্য করে ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার শুরু করলে এবং অবাধ্যতা প্রদর্শন করলে নবাব ফোর্ট উইলিয়াম দখল করে নেন। ব্রিটিশ হলওয়েল সাহেবের বিবরণ অনুযায়ী 20 জুন 1756 সালে নবাবের সৈন্যরা 18 ফুট লম্বা এবং 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট ঘরে 146 জন ইংরেজ বন্দীকে আটকে রাখে। জুন মাসের অসহ্য গরমে এবং জায়গার অভাবে পরের দিন সকালে দেখা যায় যে শ্বাসরুদ্ধ হয়ে 123 জন মারা গেছেন এবং মাত্র 23 জন জীবিত আছেন।
তবে আধুনিক ইতিহাসবিদরা যেমন অক্ষয় কুমার মৈত্র মনে করেন এই ঘটনাটি ব্রিটিশদের একটি বড় রটনা বা অতিরঞ্জন ছিল। এর কারণগুলো হলো, অত ছোট ঘরে 146 জন মানুষের থাকা জ্যামিতিক কারণেই অসম্ভব। সমসাময়িক কোনো ভারতীয় দলিলে এই ঘটনার উল্লেখ পাওয়া যায় না। ব্রিটিশরা এই ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করেছিল যাতে সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুর হিসেবে প্রমাণ করা যায় এবং যুদ্ধের একটি অজুহাত তৈরি করা যায়। এই ট্র্যাজেডির খবর লন্ডনে পৌঁছলে ব্রিটিশরা ক্ষুব্ধ হয় এবং রবার্ট ক্লাইভকে বাংলা পুনরুদ্ধারে পাঠানো হয়। এই ঘটনার সূত্র ধরে পরবর্তীতে 1757 সালে পলাশীর যুদ্ধ হয়, যা ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে। তবে কলকাতা পুনরুদ্ধারের পর সেই স্থানটি আবার তার আদিম অবস্থায় ফিরে আসে। 1758 সালের জুন মাসে কোম্পানির সমস্ত পণ্য সরিয়ে নেওয়া হয় এবং পুরো জায়গাটি সামরিক ব্যারাকের জন্য ছেড়ে দেওয়া হয়। 1759 সালের শেষের দিকে কোট্টা গোডাউন এবং লং রোয়ের উপর কর্নেল কুটের ব্যাটালিয়নের অফিসারদের থাকার জন্য ছোট আবাসন তৈরির নির্দেশ দেওয়া হয়। 1760 সালে পূর্ব গেট এবং ব্ল্যাক হোল কারাগারের মধ্যবর্তী স্থানটিকে একটি অস্থায়ী গির্জায় রূপান্তরিত করা হয়। 1767 সালের শুরুর দিকে সমস্ত সামরিক বাহিনীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, যাতে জায়গাটিকে একটি শুল্ক ভবন বা কাস্টম হাউসে রূপান্তর করা যায়। এরপর থেকে এর জৌলুস কমতে থাকে, নদী ধীরে ধীরে সরে যায় এবং জীবনের জোয়ার অন্য পথে বইতে শুরু করে। শেষ পর্যন্ত মার্কুইস অফ হেস্টিংসের সংস্কারমূলক প্রশাসনের সময় দুর্গটি বিলুপ্ত হয়। 1819 সালের 19শে ফেব্রুয়ারি শুক্রবার নতুন কাস্টম হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1821 সালে ব্ল্যাক হোল ঘটনায় নিহতদের স্মরণে হলওয়েল নির্মিত সেই পুরনো স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলা হয়েছিল। পরবর্তী 80 বছর ধরে ব্ল্যাক হোলে মৃত 123 জন নাগরিকের স্মরণে কলকাতায় কোনো স্মারক ছিল না। অবশেষে 1882 সালে মিস্টার আর বেইন ফোর্টের উত্তর প্রান্তে একটি ভিত্তি খুঁজে পান, কিন্তু দক্ষিণ প্রান্ত এবং ব্ল্যাক হোলের সঠিক অবস্থান নিয়ে তখনও বিভ্রান্তি ছিল। 1889 সালে মিস্টার মুনরো ব্রিটিশ মিউজিয়ামে 1753 সালের একটি বিশদ মানচিত্র খুঁজে পান, যা লেফটেন্যান্ট ওয়েলস তৈরি করেছিলেন। 1891 সালে কাস্টম হাউসের একাংশ ভেঙে ফেলার সময় উইলসন এই অংশটি খনন ও গবেষণার অনুমতি পান। তিনি পূর্ব গেট, ব্ল্যাক হোল, রাইটার্সদের আবাসন এবং গভর্নমেন্ট হাউসের সঠিক অবস্থান নির্ণয় করতে সক্ষম হন। এই গবেষণার ফলশ্রুতিতে 1900 সালের 28শে ফেব্রুয়ারি লর্ড কার্জন স্বয়ং স্থানটি পরিদর্শন করেন। তার নির্দেশে ব্ল্যাক হোলের সঠিক স্থানটি কালো মার্বেল দিয়ে ঘিরে দেওয়া হয় এবং সেখানে একটি নতুন স্মৃতিফলক লাগানো হয়। লর্ড কার্জন ব্যক্তিগত উদ্যোগে হলওয়েলের সেই হারিয়ে যাওয়া স্মৃতিস্তম্ভটির একটি শ্বেত পাথরের প্রতিলিপি তৈরি করান এবং 1902 সালের 19শে ডিসেম্বর সেটি উন্মোচন করেন। উন্মোচন অনুষ্ঠানে তিনি একটি আবেগঘন ভাষণ দেন। তিনি বলেন, কলকাতার নাগরিকরা হয়তো গত 4 বছর ধরে আমাকে এই এলাকায় অনেক ঘোরাঘুরি করতে দেখেছেন। মিস্টার বাস্টিডের ইকোজ ফ্রম ওল্ড ক্যালকাটা বইটি পড়ে আমি এই ইতিহাসের প্রতি আগ্রহী হই। 1756 সালে সিরাজউদ্দৌলার ফোর্ট উইলিয়াম দখল এবং সেই ভয়াবহ রাতে ব্ল্যাক হোলের ক্ষুদ্র কারাগারে 146 জনের 123 জনের মৃত্যুর কাহিনী আমাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি আরও উল্লেখ করেন যে তিনি নতুন স্মৃতিস্তম্ভে কিছু পরিবর্তন এনেছেন। হলওয়েলের লেখা মূল ফলকে সিরাজউদ্দৌলার প্রতি যে তীব্র আক্রমণাত্মক ভাষা ছিল তা তিনি বাদ দিয়েছেন। এছাড়া নতুন গবেষণার মাধ্যমে তিনি আরও অনেক নিহতের নাম উদ্ধার করে এই স্মৃতিস্তম্ভে খোদাই করেছেন। লর্ড কার্জন জোর দিয়ে বলেন যে তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান নির্বিশেষে সমস্ত ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে বিশ্বাসী। এই ব্যাপারে বাঙালি তথা ভারতীয়রা লর্ড কার্জনের প্রতি চিরকৃতজ্ঞ থাকতে পারেন। লর্ড কার্জনকে আমরা বঙ্গভঙ্গের জন্য মনে রেখেছি বটে, তবে তিনি এই দেশে না এলে এই দেশের প্রাচীন ইতিহাসের পুনরুদ্ধার হতো না কোনো কালে।
তিনি এদেশের প্রাচীন প্রত্নতত্ত্ব বিষয়ক পড়াশোনায় ভারতীয় ছাত্রদের উৎসাহ দিতে বৃত্তি দানের ব্যবস্থা করেন। সেই বৃত্তি প্রথম বছরে যে দুজন ছাত্র পেয়েছিলেন তাদের একজন ছিলেন দয়ারাম সাহানি। আরও কয়েক বছর পরে কার্জনের এই উৎসাহের সুফল লাভ করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কার্জন বরাবরই ভারতীয় যুবকদের নিজেদের প্রাচীন ইতিহাস জানা ও তার আবিষ্কারের ক্ষেত্রে উৎসাহ দান করে গেছেন। বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া পর্বটি শুনতে পারেন, লিংক থাকলেও ডেসক্রিপশনে।